ভালোবাসা শব্দটা ছোট, কিন্তু এর ভেতর লুকিয়ে থাকে হাজারটা অনুভূতি। কেউ হাসে এই ভালোবাসায়, কেউ বা আবার কাঁদে। আজকের গল্পটা এমন এক ছেলের, যার জীবনে প্রেম এসেছিল হঠাৎ। নাম তার আদি, আর মেয়েটি বর্ষা। এক দেখা, এক অনুভূতি বদলে দেয় তার পুরো পৃথিবী। কিন্তু সময়ের সঙ্গে কি টিকে থাকবে এই প্রথম প্রেম, নাকি থেকে যাবে শুধু স্মৃতির পাতায়? কথা বলছিলাম 2018 সালে মুক্তিপ্রাপ্ত মুভি, আপনাদের সবার পছন্দের তুলি প্রেমা মুভিটার কথা। তাহলে চলুন আর পেছন না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। এই ছেলেটার নাম আদি। আদি হায়দ্রাবাদ একটা কলেজে ভর্তি হয়েছে। আজ সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছে। বন্ধু বান্ধব সবাইকে বিদায় দিয়ে ট্রেনে উঠে এদের মধ্যে একজন বলে, আদি 2টা মিনিট দাঁড়া, সুরেশ তোর জন্য একটা জিনিস আনতে গেছে। আর তো কবে দেখা হবে জানি না। কিন্তু তখনই ট্রেন ছেড়ে দে। এরা সবাই বোতলটা তাড়াতাড়ি করে আদিকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আদির দুর্ভাগ্য যে তার কাছে বোতলটা আসার আগেই একটা ব্যাগে লেগে বোতলটা নিচে পড়ে যায়। এই ছেলেটা বলে, তোর বেড লাক রে আদি, তোর কপালে মনে হয় আজ কোল্ড ড্রিঙ্ক লিখা নেই। আদি বলে, চ্যালেঞ্জ এক্সপেক্টেড। আর আদি যদি একবার চ্যালেঞ্জ এক্সপেক্ট করে, তবে সেটা পূরণ করেই দম নেয়। ট্রেনের অন্য দরজা দিয়ে দৌড়ে গিয়ে বোতলটা নিচে পড়ার আগেই ধরে ফেলে। এরপর বাইরে মাথা বের করে গোল গোল করে খেতে শুরু করে। ওদিকে ট্রেন তো দ্রুত গতিতে যাচ্ছে। আদি কোল্ড ড্রিঙ্ক খাওয়ার চক্করে এটা ভুলেই যায় ও যে ট্রেনে আছে। একটা খাম্বার সাথে ধাক্কা খেয়েই যাচ্ছিল, তখনই একটা মেয়ে আদিকে টান মেরে ভেতরে আনে। মেয়েটার নাম বর্ষা। বর্ষা বলে, পাগল নাকি, এভাবে কি কেউ ট্রেনের মধ্যে বাইরে মাথা বের করে? আদি বর্ষাকে দেখে ফিদা হয়ে যায়। ধন্যবাদ বলার জায়গায় বর্ষাকে জড়িয়ে ধরে। বর্ষা আদিকে একটা হালকা করে থাপ্পড় মেরে চলে যায়। একটু পর টিসি আসে টিকিট চেক করার জন্য। আঙ্কেল আদির বোতল থেকে মদের গন্ধ পায়। লোকটা আদিকে বোতলটা দেখাতে বলে, দেখি আমি এটার মধ্যে কি আছে। আদি বিষয়টা বুঝতে পারে। এবার অযথাই লোকটা এই নিয়ে ঝামেলা করবে, তাই আদি সব কোল্ড ড্রিঙ্ক খেয়ে বোতলটা বাইরে ফেলে দেয়। লোকটা রেগে আদির টিকিটটাও বাইরে ফেলে দেয়। আর টিকিট না থাকায় পরে স্টেশনে লোকটা আদিকে নামিয়ে দেয়। যদিও এরকম সফর করা লোকদের থেকে তারা 500 টাকা জরিমানা নিয়ে বিষয়টা ম্যানেজ করে নেয়, কিন্তু আদি চিটিং করায় লোকটা আদিকে কোনো সুযোগই দেয় না। কয়েক ঘন্টা পর রাতের বেলা ট্রেন আরেকটা স্টেশনে এসে থামে। আমরা দেখতে পাই বর্ষার অনেক হেঁচকি উঠেছে। একটু জল খাওয়ার জন্য ট্রেন থেকে নামে, কিন্তু হঠাৎ করে বর্ষাকে চারদিক দিয়ে কিছু গুন্ডা এসে ঘিরে ফেলে। বর্ষা হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে একটা লোকও ছিল না তাকে সাহায্য করার মতো। ওদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। একটু পর আদিও ট্রেন ধরতে দৌড়ে এখানে আসে, কিন্তু ট্রেন তো চলে গেছে। পেছনে যখন তাকিয়ে বর্ষাকে দেখে, আরে তুমি এখানে কি করছো? টিসি কি তোমাকেও আমার মতো নামিয়ে দিয়েছে? আশেপাশে এতগুলো লোক দেখে ভালো করে আদি বুঝতে পারে এরা যে বর্ষার সাথে মিসবিহেভ করছে। সব কটাকে কেলিয়ে ভাগিয়ে দেয়। আদি তার পরিচয় দিয়ে যখন হেয়ারশিপ করতে যায়, তখন বর্ষা হেয়ারশিপ না করে আদির হাতে একটা টিকিট ধরিয়ে দেয়। আদি বলে, ধন্যবাদ তো দিলে না, অন্ততপক্ষে নামটা কি বলো? বর্ষা বলে, আমি যে তোমাকে ট্রেনে বাঁচিয়েছিলাম, তুমি কি আমাকে ধন্যবাদ জানিয়েছিলে? আদি ধন্যবাদ জানালে বর্ষাও তার পরিচয় দেয়। অনেকটা সময় তারা এখানে কাটায়। আদি বর্ষাকে ব্রেড আর অমলেটও বানিয়ে খাওয়ায়। ধীরে ধীরে করে তারা দুজন ফ্রেন্ডলি কথা বলতে শুরু করে। একটা সময় আদি বর্ষাকে প্রপোজ করে ফেলে। বর্ষা হঠাৎ করে আদির প্রপোজাল শুনে কিছুটা বোরিং ফিল করে। দেখো আদি, এটা কোনো কথা হলো? আমাদের ট্রেনে দেখা হওয়ারই মনে হয় না 1 ঘন্টা হয়েছে, আর তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো? আদি, পছন্দ করা আর ভালোবাসা দুইটা কিন্তু আলাদা জিনিস। যখন দেখলে একটা মেয়েকে প্রপোজ করলে সে পটে যাবে, তুমি এভাবে বলে দেবে? এর জন্য একবার ভাবলেও না। কিন্তু আমি তোমার মতো না। একটা লোককে জানতে বুঝতে আমার অনেক টাইম লাগে। তাদের এসব কথা বলতে বলতেই পরের ট্রেন চলে আসে। বর্ষা ট্রেনে গিয়ে উঠে, কিন্তু আদি উঠে না, কারণ বর্ষা এখনো তার কথার কোনো জবাব দেয়নি। রাগ করে বসে থাকে। বর্ষা বলে, দেখো আদি, আমাদের দেখা হওয়ারই মাত্র কয়েক ঘন্টা হলো। আমাকে সকাল পর্যন্ত টাইম দাও, আমি তোমাকে আমার উত্তর জানিয়ে দেব। আদি খুশি খুশি ফুরফুরা মন নিয়ে ট্রেনে এসে ওঠে। সকালে যখন ট্রেন এসে স্টেশনে থামে, আদি বর্ষাকে কোথাও দেখতে পায় না। তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও পায় না। এভাবেই অনেকটা দিন পার হয়ে যায়। আদি কলেজেও জয়েন করে নিয়েছে।
আর বর্ষা আদির কাছে হিস্ট্রি হয়েই থেকে যায়। আজ আদির কলেজের প্রথম দিন। আদিকে দেখে কলেজের সিনিয়র মেয়েরা পাগল হয়ে যায়। দেখতে যেমন সুন্দর আবার টাকাওয়ালাও। এর উপর কত দামি গাড়ি নিয়ে এসেছে। আদির সাথে এই যে ছেলেটাকে দেখছেন তার নাম রবি, আদির ফ্রেন্ড। এই মেয়েটার নাম গোদাবরী। মেয়েটা বলে, আরে ব্যাককল, সে জুনিয়র আর আমরা সিনিয়র। একটা ছেলের জন্য তোরা নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে দিবি? এরা বলে, যখন জুনিয়র ছেলেরা সিনিয়র মেয়েদের পেছনে ঘুরে তখন কিছু হয় না। গোদাবরী বলে, আচ্ছা বুঝেছি, আমি দেখছি কি করা যায়। ওদিকে সোনু আদিকে আর রবিকে আটকে তাদের সাথে রেগিং করছিল। কলেজে এরকমটা হবে এটাই স্বাভাবিক। না চাইতেও জুনিয়র ছেলেরা মাথা নিচু করে তাদের অত্যাচার সহ্য করে। গোদাবরী সোনুকে এসে বলে, কিরে সোনু, নতুন ছেলেকে পেয়েছিস নাকি? এই ছেলেটা বলে, তোর আগেই আমরা ওকে বুক করে নিয়েছি, তুই যা। আচ্ছা আমি চলে যাচ্ছি। আচ্ছা রে সোনু, শুনলাম ফার্স্ট ইয়ারে সিএসসি পড়া মেয়েটার সাথে তোর নাকি চলছে? সোনু বলে, আরে না না, এরকম কিছু না। গোদাবরী বলে, ও আচ্ছা, তাহলে আমি যাই। সোনু মেয়েটাকে আসলেই পছন্দ করে, তাই সে এই সুযোগটা মিস করতে চায় না। গোদাবরী, শোন, আমি ওকে তোদের দিচ্ছি, এর পরিবর্তে কিন্তু ওই মেয়েটা আমার কাছে পাঠাতে হবে। গোদাবরী আদিকে তার বান্ধবীদের কাছে নিয়ে আসে। আদি তাদের সবাইকে বড় বোনের চোখেই দেখে, কিন্তু এরা এটা মোটেও মানতে পারছিল না। দেখো আদি, এটা কলেজ, এখানে শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডই হয়, ভাই বোন না। গোদাবরী বলে, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এখানে আসার পর থেকে সবাইকে দিদি বলে যাচ্ছিস, তোর সমস্যাটা কি বল? আদি বলে, একটা মেয়েকে ছেড়ে আমি বাকি সবাইকে বোন মনে করি। এরপর আদি বর্ষার কথা তাদেরকে বলে। বর্ষা সম্পর্কে সবকিছু জানার পর গোদাবরী বলে, তুই যেরকম বলছিস এরকম একটা মেয়ে আমাদের কলেজে আছে, আমি তোকে তার কাছে নিয়ে যেতে পারি, তবে একটা কন্ডিশন আছে, তুই আর আমাদেরকে দিদি বলে ডাকবি না। কিন্তু আদি তার অভ্যাস পরিবর্তন করতে পারে না, একটু পরেই আবার দিদি বলে ডাকে। আচ্ছা যাই হোক, একটু পর গোদাবরী আদিকে মেয়েটার কাছে নিয়ে যায়। আদি দেখে মেয়েটা আর কেউ না, বর্ষাই। অনেকদিন পর বর্ষার সাথে দেখা। আদি বর্ষার সাথে কথা বলতে গেলে সোনু বাধা দেয় আর বর্ষাকে এখান থেকে নিয়ে চলে যায়। বিষয়টা আদির কাছে খুব খারাপ লাগে। আজ কতদিন পর তাদের দেখা, কিন্তু সোনুর জন্য বর্ষার সাথে একটা কথাও বলতে পারলো না। এরপর যখনই আদি বর্ষার সাথে কথা বলতে যায় তখনই মাঝখানে সোনু চলে আসে। বিষয়টা বুঝতে পেরে একদিন গোদাবরী নোট কমপ্লিট করার কথা বলে আদিকে ক্যান্টিনে পাঠায়। আদি ক্যান্টিনে গিয়ে দেখে বর্ষা বসে আছে। আদি বর্ষাকে বলে, কতদিন পর তোমার সাথে দেখা, কোথায় কোথায় খুঁজেছি না তোমায়, আর এখন দেখা হলেও কথা বলো না, ওই সোনুর ভয়ে থাকলে হবে? বর্ষা বলে, আসলে ওই দিন পাপা পিক করতে এসেছিলেন আর তুমিও ঘুমিয়েছিলে, এর জন্য ডাকিনি। সত্যি বলতে ওই দিন রেলওয়ে স্টেশনে আমাদের যখন দেখা হয়েছিল আমি তোমার ব্যাগে তোমার কলেজ অ্যাডমিশন লেটারটা দেখেছিলাম। যদিও আমি নারায়ণমূর্তি কলেজে ফ্রি সিট পেয়েছিলাম, কিন্তু ওখানে ডোনেশন দিয়ে এখানে এসেছি শুধুমাত্র তোমার জন্য। নতুন নতুন দুজন প্রেমে পড়েছে, হাসি খুশিতে ভালোই তাদের দিনকাল কাটতে থাকে। এর মধ্যে রবিরও ইউকের ভিসা চলে এসেছে। এই 4 নম্বর বার গিয়ে রবি সাকসেস হলো। রবি চলে যাওয়ায় আদির আজ মুডটা ঠিক নেই। রাতের বেলা বর্ষাই গাড়ি চালায়, কিন্তু হঠাৎ করে দুটো বকাটে ছেলে রং সাইড থেকে এসে তাদের গাড়িতে লাগায় আর বর্ষাকে দোষারোপ করে বর্ষা নাকি লাগিয়েছে। বর্ষা নিজের দোষ না থাকা সত্ত্বেও সরি বলে, কিন্তু তবুও এরা অভদ্রতার মতো বর্ষার সাথে কথা বলতে শুরু করে। এতে করে আদি অনেক রেগে যায়। বর্ষা কোনোভাবে আদিকে সামলায়। আদিও তখন আর বেশি ঝামেলা পাকায় না, বর্ষার মুখের দিকে তাকিয়ে শান্ত হয়ে যায়। পরের দিন ছিল রাখি বন্ধন। তো কলেজে যাদের সাথে যাদের ভাই বোনের সম্পর্ক ছিল তারাই একজন অন্যজনের হাতে রাখি পরিয়ে দিচ্ছিল। আদি আর বর্ষাকে দেখে সোনু তাদেরও ডেকে আনে। বর্ষার হাতে একটা রাখি দিয়ে বলে, এটা আদিকে পরিয়ে দিতে। বর্ষা বলে, আমি পরাবো না। সোনু বলে, পরাতে বলেছি পড়া। বর্ষা রেগে রাখিটা ফেলে দে। আমাকে এত ঝাল দেখিও না, আমি তোমার খাইও না পড়িও না। একে ওকে এই কলেজের যে কোনো ছেলের হাতে পরিয়ে দিতে আমি প্রস্তুত আছি, কিন্তু আদিকে পড়াবো না, কারণ আমি আদিকে ভালোবাসি। এরপর বর্ষা কলেজের সবার সামনে আদিকে প্রপোজ করে। আদি নিজেকে কতটা যে প্রাউড ফিল করে সেটা তার মুখের দিকে তাকালেই বোঝা যায়। এভাবেই কিছুদিন চলে যায়। আজ ছিল বর্ষার জন্মদিন, তো আদি বর্ষাকে একটা ডায়মন্ডের রিং গিফট করবে ভেবে রেখেছে। এর মধ্যে আজ আবার এক্সাম, তো আদি এক্সাম শেষ করে বর্ষার সাথে ক্যান্টিনে দেখা করে। আদি আসলে বর্ষা তাকেও চকলেট খাওয়ার জন্য বাহানা ধরে, কিন্তু আদি একদম চকলেট পছন্দ করে না। বর্ষা যখন বেশি জোরাজুরি করে
আদি রাগ করে চকলেটটা ফেলে দেয়। এতে বর্ষা রাগ করার জায়গায় আরো রোমান্টিক হয়ে যায়। তবুও আদি চকলেট খেতে চায় না। তাদের দুজনের এরকম দুষ্টুমি মোটেও সোনু সহ্য করতে পারে না। সোনু ফেলে থাকা চকলেটের টুকরোটা হাতে নিয়ে বলে, ও যখন খাচ্ছে না জোর করছো কেন? আমি ট্রাই করে দেখি। আদি তো রাগ এমনিতেই একটু বেশি। বর্ষা কোনোভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যায়, কিন্তু পেছন পেছন সোনু যখন টিটকারি মেরে কথা বলতে শুরু করে, কি জাদু করলি রে, আমার উপরও যদি একটু করে দিতি আমিও তোর কন্ট্রোলে থাকতাম। সোনু যখন নিজের লিমিট ক্রস করে ফেলছিল, তখন আদি আর সোনুর মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে প্রবলেমটা তখন বড় হয়ে যায় সোনু যখন বর্ষার জামা ছিঁড়ে ফেলে। আদি আর নিজের রাগ কন্ট্রোলে রাখতে পারে না, সোনুর উপর অ্যাটাক করে। সোনু ভয়ে তার লোকদের কাছে ছুটে যায়। তবে আজ আদি এতটাই রেগে যায়, কেউ তাকে সামলাতে পারছিল না। পরে প্রফেসর নিজে এসে আদিকে আটকান। প্রফেসর বলে, তোমাদের মতো মনে হয় না রাস্তাঘাটের গুন্ডারাও মারামারি করে। আমি তোমাদের কাছ থেকে মোটেও এটা আশা করিনি। আদি বলে, স্যার, ও প্রিয়ার সাথে মিসবিহেভ করছিল, এর জন্য মেরেছি। প্রফেসর যখন বর্ষাকে জিজ্ঞেস করেন আসলে কি সোনু তার সাথে মিসবিহেভ করছিল, তখন বর্ষা বলে, না না স্যার, এরকম তো কিছুই হয়নি। আসলে আমরা দুজন খুব ভালো বন্ধু, জাস্ট এতটুকুই। আমি আর আদি এই বিষয় নিয়েই ডিসকাস করছিলাম। সোনু যখন আসে তখন তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। মানে প্রিয়া প্রফেসরের সামনে সম্পূর্ণ আলাদা একটা গল্প বানিয়ে বলে, যেখানে আদির কোনো দোষই ছিল না। আদি সোনুর সাথে ঝগড়া করোই বা কেন? বর্ষার জন্যই তো। এরপর প্রফেসরও আদিকে অনেক অপমান করেন। এতে আদি রেগে অফিস থেকে বেরিয়ে আসে। বর্ষা একটু পর আদির কাছে আসে, কিন্তু আদি বর্ষাকে কোনো পাত্তাই দেয় না। একটা সময় বর্ষা বলে, তুমি এরকম করছো কেন? তুমি কি জানো না আমি যে তোমার গার্লফ্রেন্ড? আদি বলে, তো প্রিন্সিপালের সামনে কেন আমাকে ছোট করলে? আমি সোনুকে মেরেছিলাম তোমার জন্য, তোমার সাথে মিসবিহেভ করছিল বলে, কিন্তু তুমি উল্টো আমাকে প্রিন্সিপালের সামনে ফাঁসিয়ে দিলে। বর্ষা বলে, এর জন্য দায়ী তুমি। কতবার মানা করেছিলাম তার সাথে লড়াই না করতে, এবার দেখলে তো ম্যাটারটা প্রিন্সিপাল পর্যন্ত চলে গেল। আমি যদি সোনুর নামে কমপ্লেন করে দিতাম, তো ও আমাদের সম্পর্কের কথা প্রিন্সিপালকে বলে দিত, তখন ম্যাটারটা আমাদের ফ্যামিলি পর্যন্ত চলে যেত। তুমি বলো, প্রিন্সিপালের কমপ্লেনের মাধ্যমে যদি আমাদের ফ্যামিলি আমাদের সম্পর্কের কথা জানতে পারে, তারা কি কখনো আমাদেরকে মেনে নেবে? কিন্তু আদি এসব বুঝতে চায় না। বর্ষা যখন পুরো কলেজের সামনে তাকে প্রপোজ করতে পারলো, তো প্রিন্সিপালের সামনে তাদের সম্পর্কের কথা বললে কি এমন হতো? এইরকম দুজন ঝগড়া করতে করতে একটা সময় আদির তো এমনিতেই রাগ একটু বেশি, ডায়মন্ডের রিংটা দিয়ে অনেক স্বাদ করে এনেছিল বর্ষাকে পরাবে বলে, বর্ষার চোখের সামনে রেগে অভিমানে রিংটা ছুঁড়ে ফেলে দেয়। এভাবে চলে যায় কয়েক বছর। আদি আর বর্ষা সম্পূর্ণ এখন আলাদা একটা জীবনযাপন করছে। ব্রেকআপের পর আদির জীবন উলটপালট হয়ে যায়, কিন্তু আদি থেমে থাকে না, নতুন করে সবকিছু রিস্টার্ট করে। ওকে চিনতে পারছেন? রবি। রবি ইউএস গিয়েছিল আর্কিটেকচার হওয়ার জন্য। ব্রেকআপের পর আদিও ইউএস চলে আসে। এখন আদি রবির সাথেই থাকে, আর আদিও রবির মতোই আর্কিটেকচার হওয়ার জন্য পড়াশোনা করছে। এই মেয়েটার নাম কবিতা, রবির গার্লফ্রেন্ড। এখানে এছাড়াও তাদের সাথে আরো একজন নতুন ফ্রেন্ড সামিল হয়, তার নাম রাজু। রাজু পুরো মাটির মানুষ। এদিকে আজ রেজাল্ট বেরোবে, কিন্তু আদি এখনো আসেনি। রবি বারবার আদিকে কল করে যাচ্ছে, কিন্তু আদি ফোন ধরে না। এতক্ষণে টপ দুজন আর্কিটেকচারের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। কবিতা বলে, বাদ দাও, আর কল করে লাভ নেই। এখানের হিস্ট্রিতেই নেই ইন্ডিয়ান কেউ ফার্স্ট র্যাঙ্কে এসেছে, আর ও থাকবে। ওদিকে ততক্ষণে এখানে আদি দৌড়ে আসে, আর টপ 3তেই আদি তার জায়গা দখল করে নেয়। সবাই তো ভীষণ খুশি। কবিতার বাবা যখন জানতে পারেন, উনি তো ফুলের টুরা টুরা দিয়ে আদিকে অভিনন্দন জানান। আসলে এরা সবাই কবিতার ঘড়ি তাকিয়ে, আর কবিতার বাবা সব সময়ই ইন্ডিয়ান কেউ আসলে তাদের একটু বেশি রেসপন্স করেন। এরপর আদি তাদের মতোই সেম কাস্টের, এর জন্য কবিতার বাবা আদিকে একটু বেশি গুরুত্ব দেন। মনে মনে কবিতাকে আদির কাছে বিয়ে দেবেন বলে ঠিক করে রেখেছেন। এর মধ্যে একদিন আবার লন্ডনের সবচেয়ে বেস্ট আর্কিটেকচার আদির সাথে নিজে এসে দেখা করে, আর আদিকে চাকরির অফার জানায়। তবে আদি আগেই এটা জানিয়ে দেয়, তার বন্ধুদের যদি তার সাথে চাকরিটা হয় তবে সেই চাকরিটা করতে পারবে। আদি এত ভালো একজন আর্কিটেকচার ছিল, লোকটা এদের আচার আচরণে যদিও এদের চাকরিটা দিতে রাজি হচ্ছিল না, কিন্তু আদির ট্যালেন্টের জন্য শর্তটা মেনে নেয়। আর উনি আদিকে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্টের হেড বানিয়ে দেন।
সবাই ভীষণ খুশি। এখন লাইফ পুরো সেট। রবি বলে, কাজ নিয়ে তো আমাদের এত মাথা ব্যথা নেই, কারণ তুই তো আছিস। এখন আমাদের জবটা সিকিউর করার জন্য সাইট ম্যানেজারকে কন্ট্রোলে রাখতে পারলেই আর কোনো সমস্যা নেই। এদিকে আজ যখন আদি তাদের সাইট ম্যানেজারের সাথে মিলে, আদির তো চোখ কপালে উঠে যায়। আসলে সাইট ম্যানেজার আর কেউ না, বর্ষাই। আদি বর্ষাকে দেখে এতটাই রেগে যায়, তার হাতে থাকা কাঁচের গ্লাসটাই মুঠ করে ভেঙে ফেলে। ঘরে আসলে রবি বলে, কিরে ভাই, সাইট ম্যানেজার দারুণ না? আদি বলে, তুই এটা আগে থেকেই জানতি? রবি বলে, হ্যাঁ জানতাম, এর জন্যই তো তোকে একা পাঠিয়েছি। একটা কথা বল, আমি যদি তোকে আগেই এটা বলে দিতাম, তুই কি ওর সাথে দেখা করতি? আদি রেগে রবিকে একটা বেড দিয়ে মারতে মারতে বাইরে বের করে দেয়। ওদিকে কবিতা আবার বর্ষাকে নিয়ে তাদের বাড়িতে এসে উঠেছে। আদি বলে, ও এখানে কি করছে? কবিতা বলে, রবি তো বলেছিল সাইট ম্যানেজার যদি পেইং গেস্ট হিসেবে পাশে থাকে তো জব সিকিউর থাকবে। রবি বলে, ভাই আমি মনে করেছিলাম সাইট ম্যানেজার একটা মেয়ে হবে, তবে এটা ভাবিনি বর্ষাই যে সাইট ম্যানেজার হবে। আদি বলে, বর্ষা এখানে থাকতে পারবে না। কবিতা অনেক কাকতি মিনতি করে বিষয়টা ম্যানেজ করার জন্য, কিন্তু আদির এতটাই বর্ষার উপর ঘৃণা জমে আছে, বর্ষাকে দেখে তার পুরো শরীরে চুলকানি শুরু হয়। তখনই এখানে কবিতার বাবা চলে আসে। আর কবিতার বাবা যখন বর্ষার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারে, আরে আদি, বর্ষা তো আমাদের কাছেরই লোক। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, কোনো কিছু ত্রুটি হলে আমাকে জানিও। কবিতার বাবা যে জায়গায় পারমিশন দিয়ে দিয়েছে বর্ষা এখানে থাকার, এখানে আদির তো আর কিছু করার নেই। ফ্রেশ হয়ে বর্ষা সবার জন্য চকলেট কেক বানিয়ে নিয়ে আসে। আদি রেডিয়ে সেখান থেকে উঠে আসে। বর্ষা আদিকে বলে, দেখো আদি, আমাদের মধ্যে যা হয়েছে প্লিজ ভুলে যাও। অনেক লোকই তো আছে যারা ব্রেকআপের পর ফ্রেন্ড হয়ে থাকে, আমরাও কি পারি না ফ্রেন্ডের মতো থাকতে? আদি বলে, আমি জীবনে দুইটা জিনিস পছন্দ করি না, এক চকলেট আর দুই তুমি। বর্ষা বলে, আদি তুমি তোমার বন্ধুদের সাথে তুমি যেরকম ইচ্ছা কথা বলতে পারো, কিন্তু মনে রেখো কাল থেকে আমরা দুজন একই অফিসে কাজ করব, আর আমি তোমার সুপিরিয়র, আমার প্রত্যেকটা কথা তোমার শুনতে হবে। পরের দিন আদি অফিসে গিয়ে বর্ষাকে রেজিগনেশন লেটারটা দিয়ে দেয়। আমার এত খারাপ দিন আসেনি যে তোমার আন্ডারে কাজ করব। আদি যখন বিষয়টা এদেরকে গিয়ে জানায়, এরা তিনজন পুরো ভেঙে পড়ে। কবিতা বলে, একবার চিন্তা করে দেখ আদি, তোমাদের দুজনের পাল্লায় পড়ে আমরা তো আমাদের লাইফটা নষ্ট করতে পারি না। ওর এমনিতেই মার্ক কম, আর এখন জবও যদি না থাকে, পাপা কি কখনো তাকে মেনে নেবেন? আদি বলে, তোরা এটা বুঝতে পারছিস না কেন? আমি বর্ষার সাথে কাজ করতে পারবো না। তখন রাজু বলে, দেখ আদি, টিভিতে সিরিয়াল পছন্দ না হলেও আমরা তো টিভি দেখি, পরীক্ষায় যদি প্রশ্ন পছন্দ না হয় তবুও তো আমরা এক্সাম দিই। এভাবে বুঝিয়ে শুনিয়ে তারা আদির রেজিগনেশন লেটারটা বর্ষাকে দিয়ে রিজেক্ট করায়। সবকিছু মিটমাট হয়ে গেলে তারা সবাই তাদের মেন কাজের জন্য তাদের প্লেসে চলে আসে। তবে বর্ষা সাইট ম্যানেজার হলেও আদি বর্ষার কোনো কথাই শুনে না। বর্ষা আদিকে এতে কিছুই বলে না, কারণ আজও বর্ষা আদিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। এভাবেই পার হয়ে যায় অনেকটা সময়। আজ বর্ষার জন্মদিন, সবাই উইশ করলেও আদি বর্ষাকে উইশ করে না। কবিতা বলে, ভুলে গেলে নাকি? আদি বলে, আজ কোনো ন্যাশনাল হলিডে নাকি, মনে রাখবো? মানে বুঝতেই পারছেন বর্ষার উপর আদির কতটা রাগ জমে আছে। বর্ষার বার্থডে উপলক্ষে আজ বর্ষার পাপা একটা পার্টির আয়োজন করেছে। বর্ষা তার বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করেছে। এরা তিনজনও বেরিয়ে পড়েছে। আদিকে আসতে বললে আদি মানা করে। বর্ষা যখন জানতে পারে আদি আসছে না, বর্ষার জন্মদিন, তার পাপা তার জন্য পার্টির আয়োজন করেছে, কিন্তু বর্ষা আদির জন্য এখানেই থেকে যায়। পরের দিন ছুটি থাকায় বিকেলবেলা আদিও কোথায় যাওয়ার জন্য বেরোয়। বর্ষা ঘুমিয়েছিল, আদির ট্রলির শব্দ শুনে ঘুম ভাঙে। আদির পিছু পিছু যায় আর আদির কাছে লিফট চায়। আদি তখন বর্ষার হাতে লোকাল ক্যাব সার্ভিসের কার্ড ধরিয়ে দেয়, কল করো, ট্যাক্সি চলে আসবে। এরপর আদি বেরিয়ে পড়ে। ওদিকে তখনই বর্ষাকে একা পেয়ে কতগুলো গুন্ডা এসে ঘিরে ফেলে। আদি লুকিং গ্লাসে দেখে গাড়িটা ঘুরিয়ে আসে। তবে সমস্যাটা বড় হয়ে যায় তখন, যখন এই লোকটা আদির শার্টের বোতামটা ছিঁড়ে ফেলে। আদি তো এসেছে বর্ষাকে বাঁচানোর জন্যই, কিন্তু এটা যাতে বর্ষা বুঝতে না পারে এর জন্য আদি একটা অজুহাত খুঁজছিল। অবশেষে পেয়েও যায়। তুই আমার বোতাম ছিঁড়ে ফেললি? শুরু হয় ধামাকা। একটু পর এখানে পুলিশ আসে। পুলিশ আদিকে দোষী ভেবে অ্যারেস্ট করতে আসে। বর্ষা বলে, ওর কোনো দোষ নেই, ওরা আমার সাথে মিসবিহেভ করছিল দেখে ও ওদেরকে মেরেছে। পুলিশ আদির কাছে ক্ষমা চায়। আদি বুঝতে পারে যতই হোক বর্ষাকে এভাবে রেখে যাওয়া ঠিক হবে না। আদি বর্ষাকে বলে গাড়িতে উঠতে। রাতের বেলা দুজন বাড়ি ফিরে দেখে বর্ষা আদির সাথে
বাড়িতে একটা ঝামেলা লেগে গেছে। কবিতার বাবা কবিতা আর রবির বিষয়ে সবকিছু জেনে গেছে। আদি কবিতার বাবাকে বুঝায়, দেখুন আঙ্কেল, রবি তো খারাপ ছেলে না। রবির মধ্যে কি কম আছে বলুন? পড়াশোনা করেছে, ভালো চাকরি করছে, কবিতাকেও সিনসিয়ারলি ভালোবাসে। আঙ্কেল বলে, ভালোবাসা দিয়ে কি হবে? তার সাথে আমাদের যায় কি? আদি বলে, 2020-তে এসেও আপনি যদি জাতপাত নিয়ে পড়ে থাকেন তাহলে কেমন করে হয় আঙ্কেল? দেখুন না আঙ্কেল, দুজনকে একসাথে দেখতে কত ভালো লাগছে। বিয়েটা করিয়ে দিন। কবিতার বাবা বলে, দুদিন পর তোমাদের মতো তাদেরও যে এমনটা অবস্থা হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তোমরা দুজনও তো একজন আরেকজনকে ভালোবাসতে, এখন দেখি একজন আরেকজনের ছায়াও দেখতে পারো না। দুজন ভালোবেসে যখন আলাদা হয়ে যায় তখন শুধু তারা দুজন কাঁদে, কিন্তু বিয়ের পর যদি তারা আলাদা হয় তখন দুটো পরিবার কাঁদে। বর্ষা বলে, আঙ্কেল, আপনি তো কালকের কান্নাটা শুধু দেখছেন, কিন্তু আজকের খুশিটা দেখছেন না। এবার আপনি কি করবেন? রবিকে এখান থেকে বের করে দেবেন? কবিতাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে বিয়ে করিয়ে দেবেন? যদি ভালো ছেলে হয় তো খুবই ভালো, কিছুদিনের মধ্যে ও রবিকেও ভুলে যাবে। কিন্তু আঙ্কেল, একটা কথা মনে রাখবেন, কবিতা আপনাকে কখনো মাফ করবে না। পাপা আমার ভালোবাসাটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এই কথাটা সারা জীবন তার মাথায় থাকবে। আপনি যতটাই এর জন্য কবিতাকে ভালোবাসা দিয়ে আগলে রাখেন, কিন্তু যেটা দিতে পারেননি ওটা সারা জীবন তার মনে গাঁথা থাকবে। আঙ্কেলও বিষয়টা বুঝতে পারে, বর্ষা আসলেই তো ঠিক কথা বলছে, আর উনি তাদের সম্পর্কটা মেনে নেন। আগামী মাসেই রবি আর কবিতার বিয়ে। দুজন ভীষণ খুশি। রবি আর কবিতা তাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আদি আর বর্ষা না থাকলে কখনোই কবিতার বাবা তাদের সম্পর্কটা মেনে নিতেন না। এরা দুজন চলে গেলে আদি আজ প্রথম ব্রেকআপের পর বর্ষাকে ডাকে। বর্ষা কতটা যে খুশি হয় এটা বর্ষার মুখ দেখলেই বোঝা যায়। আর আদি যখন বর্ষাকে জন্মদিনের উইশটা করে, বর্ষার এত ভালো লাগে, আসলে এই সিনগুলো বুকে গিয়ে লাগে। এই সিনগুলো দেখে কি মনে হচ্ছে? তাদের দুজনের সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, তাই তো? তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। তবে এটা ঠিক, বর্ষা এখনো আদিকে ভালোবাসে। আদিও বর্ষাকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু আদি তার ইগোর কারণে বর্ষাকে কাছে এনেও দূরে সরিয়ে দেয়। এর মধ্যে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য বর্ষা সারা জীবনের মতো আদিকে ছেড়ে চলে যায়। আজ কবিতার বিয়ে। একদিকে কবিতা বর্ষা মানে মেয়েরা মজা করছিল, ওদিকে এরা তাদের মতো করে মজা নিচ্ছিল। রাজু বলে, পরের টার্গেট তাহলে আমাদের আদি বাবু। এটাই ভালো লাগছে, তোমরা দুজন যে আবার এক হয়ে গেছো। আদি বলে, আরে এরকম কিছু না। রাজু বলে, তাহলে তুই তোর বুকে হাত দিয়ে বল, বর্ষার জন্য তোর ভেতর আর কোনো অ্যাট্রাকশন নেই? আদি বলে, দেখ রাজু, জীবনে অনেক মেয়ে আসবে যাবে, কিন্তু প্রথম ভালোবাসা সহজে ভোলা যায় না। 6 বছর পর বর্ষার সাথে দেখা হলো, অ্যাট্রাকশন তো হবেই, স্বাভাবিক। প্রথম যখন ট্রেনে বর্ষাকে দেখেছিলাম মনে হয়েছিল আমি সবকিছু জয় করে ফেলেছি, কিন্তু ভয়ও করছিল ও না আবার আমাকে রিজেক্ট করে দে। বর্ষার মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য অনেক কষ্ট করেছি। অবশেষে একদিন কলেজের মাঝখানে 1500 স্টুডেন্টের সামনে বর্ষা আমাকে প্রপোজ করে। ওই দিনের কথা আজও ভাবলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। 6 মাস লেগেছিল তার আই লাভ ইউ বলতে, কিন্তু 6 মিনিটের মধ্যেই আলাদা হয়ে যায়। এতটাই তাকে ভালোবাসতাম, কিন্তু প্রিন্সিপালের সামনে আমাকে ফাঁসিয়ে দিল, বলে নাকি আমি কিছু ভাবিই না। রবি বুঝায়, আরে বাদ দে তো ভাই, এসব ছাড়। আদি বলে, কি বাদ দেবো? হ্যাঁ, বর্ষার সময়ের সাথে নিজেকে মানিয়ে চলে। আজ যদি তার আমার প্রয়োজন শেষ হয়ে যায়, কাল আবার হার্ট করবে। একবার ধোঁকা খেয়েছি, আর না। হ্যাঁ, এটা ঠিক, আমি বর্ষাকে পছন্দ করি, কিন্তু এখন আর বর্ষার জন্য আমার ভেতর কোনো ভালোবাসা নেই। আর এই সব কথাই কবিতার বর্ষা আদির পেছনে দাঁড়িয়ে শুনছিল। আদির কথাগুলো শুনে বর্ষা অনেক কষ্ট পায়। কিছুক্ষণ পর আদির যত জিনিস তার কাছে ছিল সব এনে দেয়। আদি যখন তাকে আর ভালোই বাসে না, এগুলো রেখেই বা কি করবে? হ্যাঁ আদি, আমি সময়ের সাথে নিজেকে মানিয়ে চলি, কারণ আমি ভাবি ওই দিন তোমাকে প্রিন্সিপালের কাছ থেকে বাঁচানোর কারণ আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য। এটা তুমি যদি না বুঝো, আমার এখানে কিছুই করার নেই। 6 বছর চলে গেল, 6000 দূর এসেও তুমি কলেজে সেই 6 মিনিটের ঝগড়াটা এখনো ধরে বসে আছো। ভালো থাকো আদি, অনেক হয়েছে। এটা বলেই বর্ষা চলে যায়। আদি রাতে বক্সটা খুলে দেখে স্টেশনের জ্যাকেট থেকে শুরু করে কলেজের আংটি, প্রত্যেকটা স্মৃতি বর্ষা তার কাছে জমিয়ে রেখেছে। তবে আদি অবাক হয় তার গ্র্যাজুয়েটের ছবিগুলো দেখে। এগুলো বর্ষা কোথায় পেল? আদি যখন এই বিষয়ে তার মাকে জিজ্ঞেস করে, তখন আদির মা জানান, তুই লন্ডন যাওয়ার কিছুদিন পর বর্ষা আমাদের বাড়িতে আসে। বর্ষার কথা বলার ধরন দেখে আমি বুঝতে পারি ও তোকে কতটা ভালোবাসে।
তাই আমি তোর ঠিকানা আর সাথে এই ছবিগুলো তাকে দিয়ে দেই। আদি বুঝতে পারে ও কত বড় ভুল করেছে। বর্ষাকে সে কত ইনসাল্ট করেছে, তবুও বর্ষা তাকে ছেড়ে যায়নি, বরং তার প্রত্যেকটা স্মৃতি যত্ন করে তার কাছে রেখেছে। বর্ষার থেকে বেশি কে তাকে ভালোবাসবে? আদিব সবকিছু ভুলে ছুটতে থাকে বর্ষার খুঁজে, কিন্তু বর্ষাকে কোথাও খুঁজে পায় না। চারদিক তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু আদি বর্ষাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। মন সন্দেহ করে হাইওয়ে স্টেশনে গিয়ে চেক করে, আর ভাগ্যক্রমে বর্ষাকে পেয়েও যায়। আর একটু দেরি হলে হয়তো বর্ষার সাথে তার কখনো আর দেখাই হতো না। সব মান অভিমান কাটিয়ে দুজন আবার এক হয়ে যায়। আর আমাদের আজকের মুভিও এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা সম্পর্কে একটা কথা বলতেই হয়, ভালোবাসা জিনিসটা অন্যরকম একটা ফিলিং। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, এটা স্বাভাবিক, কিন্তু যদি একজন আরেকজনকে ভরসা করতে না পারেন তবে কিন্তু প্রবলেম। ভরসা করতে হবে, কোনো সমস্যা হলে দুজনে মিলে এর সমাধান খুঁজবেন। একজন যদি অন্যজনকে শুধু দোষারোপই করতে থাকেন তবে কিন্তু আদির মতোই আপনার ভালোবাসাটাও হারিয়ে যেতে পারে। আদি হয়তো তার ভুল সংশোধন করার সুযোগ পেয়েছে, তাই কাউকে যদি ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।